জিন্স, নাইকি স্নিকার্স, প্লে স্টেশন, আর তিনি হতে চলেছেন ক্যাথলিক চার্চের প্রথম মিলেনিয়াল সেন্ট। হ্যাঁ, আজ আমরা কথা বলবো কার্লো অ্যাকিউটিসকে নিয়ে। কার্লোর একটা খুব বিখ্যাত কথা আছে। সবাই মৌলিক হিসেবেই জন্মায়, কিন্তু অনেকেই ফটোকপি হয়ে মারা যায়। কি দারুণ, তাই না? এই একটা কথাই যেন তার পুরো জীবনটাকে ফুটিয়ে তোলে। তিনি সত্যিই চেয়েছিলেন একঘেয়েমি থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচতে। একবার ভাবুন তো, আমরা যখনই কোনো সেন্ট বা সন্তের কথা ভাবি, আমাদের মাথায় কী ছবি ভাসে? নিশ্চয়ই অনেক পুরনো দিনের কোনো ছবি। কিন্তু এখানে দেখুন, আসিসের এক কাছের সমাধিতে শুয়ে আছে জিন্স আর নাইকি পরা একটা কিশোর। এই ছবিটাই যেন বলে দিচ্ছে কার্লোর গল্পটা কতটা অন্যরকম, কতটা আজকের দিনের। তো প্রশ্নটা হলো, যে ছেলেটা ভিডিও গেম ভালোবাসত, যে ছিল একজন কম্পিউটার প্রোগ্রামার, সে কিভাবে ঈশ্বরের ইনফ্লুয়েন্সার হয়ে উঠল? চলুন এই রহস্যেরই সমাধান খোঁজা যাক। আচ্ছা, কার্লোকে বুঝতে হলে আমাদের তার জীবনের দুটো দিক দেখতে হবে, যা শুনতে হয়তো একটু অবাক লাগবে। একদিকে সে ছিল একদম আমাদের মতোই, মানে তার প্রজন্মের আর 10টা ছেলের মতোই সাধারণ, কিন্তু অন্যদিকে তার বিশ্বাসটা ছিল, আচ্ছা, অসাধারণ বলালেও কম বলা হয়। এই দেখুন, একদিকে সে প্লে স্টেশন, পোকেমন নিয়ে মেতে থাকত, আবার অন্যদিকে প্রতিদিন চার্চের মাসে যেত। মানে একদিকে স্পাইডারম্যানের ফ্যান, আবার অন্যদিকে রোজারি প্রার্থনা করছে। কি অদ্ভুত এক মেলবন্ধন! আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সে কিন্তু গেমিংয়ে আসক্ত ছিল না, নিজেই নিয়ম করে নিয়েছিল সপ্তাহে 1 ঘন্টার বেশি গেম খেলবে না। এই ভারসাম্যতাই ছিল তার খাসিয়াত। আর তার এই বিশ্বাসটা কিন্তু চাপিয়ে দেওয়া ছিল না। মাত্র 3 বছর বয়স থেকেই ঈশ্বরের প্রতি তার একটা অদ্ভুত টান ছিল। অথচ তার বাবা মা কিন্তু তেমন ধার্মিক ছিলেন না, বরং উল্টো। কার্লোর ভক্তি দেখে তার মা নিজেই আবার ক্যাথলিক বিশ্বাসে ফিরে আসেন। ভাবা যায়, ছেলে তার বাবা মাকে চার্চে যাওয়ার জন্য রাজি করাচ্ছে। তো কার্লোর জীবনের দুটো বড় প্যাশন ছিল, 1 কম্পিউটার, আর 2 তার বিশ্বাস। আর সে এই দুটোকে মিলিয়ে ফেলার একটা দারুণ রাস্তা বের করে ফেলেছিল। সে প্রযুক্তিকে ব্যবহার করা শুরু করল এক আধ্যাত্মিক কাজে। কার্লো বলতো, ইউক্যারিস্ট হলো আমার স্বর্গে যাওয়ার রাজপথ। ক্যাথলিক বিশ্বাসে ইউক্যারিস্ট হলো একটা পবিত্র অনুষ্ঠান। তো কার্লোর কাছে এই ইউক্যারিস্ট ছিল ঈশ্বরের সাথে জুড়ে থাকা সবচেয়ে সোজা পথ, তার হাইওয়ে টু হেভেন। আর এই বিশ্বাস থেকেই সে তার কোডিং স্কিলকে কাজে লাগাল। নিজে নিজে কোডিং শিখে সে 100রও বেশি ইউক্যারিস্টিক মিরাকল বা অলৌকিক ঘটনার একটা অনলাইন ক্যাটালগ বানিয়ে ফেলেছিল। মানে যেখানে বলা হয় খ্রিস্টপ্রসাদ সত্যি সত্যি রক্তমাংসে পরিণত হয়েছে। ভাবুন, সেই সময়ে দাঁড়িয়ে এটা ছিল একটা যুগান্তকারী কাজ। আর এর প্রভাবটা দেখুন, যেটা ছিল একটা ব্যক্তিগত কম্পিউটার প্রজেক্ট, সেটা এখন একটা গ্লোবাল মিশনে পরিণত হয়েছে। তার ওয়েবসাইটটা এখনও চালু আছে। 20টা দেশের অলৌকিক ঘটনা নিয়ে বানানো, 20টা ভাষায় অনুবাদ করা হয়েছে। আর এর ফিজিক্যাল প্রদর্শনী তো 5টা মহাদেশের হাজার হাজার চার্চে ঘুরেছে। অবিশ্বাস্য। এবার আসা যাক কার্লোর জীবনের শেষ অধ্যায়। তার জীবনটা খুব ছোট হলেও এর প্রভাব ছিল বিশাল, আর এই অধ্যায়টা বেশ হৃদয় বিদারক। সবকিছু খুব হঠাৎ করেই ঘটে গেল। 2006 সালের অক্টোবর মাস। মাত্র 15 বছর বয়স কার্লোর। তার শরীরে ধরা পড়ল এক ভয়ঙ্কর লিউকেমিয়া। আর 1 সপ্তাহের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু এই ভয়ঙ্কর কষ্টের সময়েও তার বিশ্বাস এতটুকু টলেনি। যখন সে তার রোগের কথা জানতে পারল, সে বলল, আমার সব কষ্ট আমি ঈশ্বরের পায়ে, পোপ আর চার্চের জন্য উৎসর্গ করছি, যাতে আমাকে পার্গেটরিতে না গিয়ে সোজা স্বর্গে যেতে পারি। মানে মৃত্যুর সামনে দাঁড়িয়েও তার বিশ্বাস কতটা অটুট ছিল ভাবা যায়। তার এই শান্ত মনোভাব দেখে ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিলেন। আচ্ছা, কার্লোর দেহ নিয়ে একটা বেশ বড়সড় ভুল ধারণা ছড়িয়ে পড়েছিল। অনেকেই মনে করতেন তার দেহ ইনকরাপ্ট বা অবিনশ্বর, মানে মৃত্যুর পরেও নষ্ট হয়নি। কিন্তু এটা ঠিক না। পরে আসিসির বিশপ নিজেই পরিষ্কার করে জানিয়েছেন যে ব্যাপারটা অলৌকিক কিছু ছিল না। তবে তার দেহ যেভাবে অ্যাসিসিতে রাখা আছে, সেটা সত্যিই আজকের দিনের কথা বলে। তাকে সেই জিন্স আর স্নিকার্স পরেই শুয়ে রাখা হয়েছে, আর জনসাধারণের দেখার জন্য তার মুখে একটা সিলিকন মাস্ক ব্যবহার করা হয়েছে।
তীর্থযাত্রীরা যখন একজন সেন্টকে তাদের নিজেদের মতো পোশাকে দেখে এটা একটা অন্যরকম বার্তা দেয়, তাই না? তো ২০০৬ সালে কার্লোর জীবনের গল্প শেষ হয়ে গেল, তার আসল যাত্রাটা যেন সেখান থেকেই শুরু হলো, তার সেন্ট হয়ে ওঠার যাত্রা। দেখুন কিভাবে সবটা ঘটল। ২০০৬-এ তার মৃত্যু হল। এরপর ২০১৩ সালে ব্রাজিলের একটা বাচ্চা, যার অগ্ন্যাশয়ের একটা জটিল রোগ ছিল, সে কার্লোর কাছে প্রার্থনা করে সুস্থ হয়ে ওঠে। এটা ছিল প্রথম মিরাকল। এরপর ২০২০ সালে তাকে ব্লেসড ঘোষণা করা হয়, যা সেন্ট হওয়ার আগের ধাপ। আর ২০২২-এ দ্বিতীয় মিরাকলটা ঘটে। কোস্টারিকার এক ছাত্রী মারাত্মক হেড ইনজুরি থেকে মিরাকিউলাসলি সেরে ওঠে। আর এই দুটো ঘটনার পরই ২০২৫ সালকে তার ক্যানোনাইজেশন বা সন্ত ঘোষণার জন্য ঠিক করা হয়েছে। মানে তিনি হতে চলেছেন চার্চের প্রথম মিলেনিয়াল সেন্ট। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, এই যে ডিজিটাল ডিস্ট্র্যাকশনের যুগ, যেখানে আমাদের মনোযোগ ধরে রাখাই একটা চ্যালেঞ্জ, সেখানে ইন্টারনেটের একজন পৃষ্ঠপোষক সন্ত থাকার মানেটা ঠিক কি? কার্লোর জীবন কি আমাদের এটাই শেখায় যে প্রযুক্তিকে শুধু বিনোদনের জন্য নয়, বরং ভালো কিছুর জন্য, মানুষের ভালোর জন্য ব্যবহার করা যায়? আর সবচেয়ে বড় কথা, তার মতো করে আমরাও কি ফটোকপি না হয়ে নিজেদের মৌলিক সত্তাটাকে খুঁজে পেতে পারি?